দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। দুনিয়া একই আছে, তবে বাস্তবতা বদলে গেছে। ২৮শে ফেব্রুয়ারিতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে আক্রমণ করল, তার ১ ঘন্টার মাঝখানে যেসব বাস্তবতা আমি বলেছিলাম পয়েন্ট আকারে, তার প্রায় ৮০%ই সত্যি হয়ে গেছে ইতিমধ্যে। আসুন আপনাদেরকে বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করি। ইসরায়েল যা করেছিল গাজাতে, ইরান তা করছে তেল আবিবে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশ যেইভাবে ইউক্রেনকে সাহায্য করেছিল, ঠিক সেইভাবে রাশিয়া এবং চীন ইরানকে সাহায্য করছে। ইরানের ক্ষয়ক্ষতি হবে সেটা তো আমরা জানি, কিন্তু তার বিপরীতে আজকে ৮ম দিনে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের অবস্থা সম্পর্কে আমরা কিছু জানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে রক্ত সংগ্রহ। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী যেই পরিমাণ হতাহত হয়েছে, তাদের চিকিৎসায় চলছে রক্ত সংগ্রহ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জার্মানিতে গড়ে ওঠে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য। জার্মানির সেই সব চিকিৎসা কেন্দ্রে অন্যান্য চিকিৎসা বন্ধ করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সেনাদের চিকিৎসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। কারণ বুঝতে হবে কি পরিমাণ যুক্তরাষ্ট্রের সেনা আহত হয়ে জার্মানিতে যাচ্ছে। আগের অনুষ্ঠানগুলোতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে ইরানের এখনো কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে এবং অস্ত্র ভাণ্ডার আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার শেষ। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার বহু আগেই শেষ। এবং আগের অনুষ্ঠানে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র তাদের অন্যান্য যেসব অ্যালাই আছে, যেমন সাউথ কোরিয়া, জাপান এবং অন্যান্য জায়গা থেকে তারা তাদের প্রতিরক্ষার জন্য যেই সব মিসাইল রাখা হয়েছিল সেইগুলা যুক্তরাষ্ট্র তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে এসে সেইগুলা কিন্তু মধ্যপ্রাচ্যের তথাকথিত বন্ধুদেরকে দিচ্ছে না, দিচ্ছে ইসরায়েলকে এবং নিজে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র উপায়ান্তর না দেখে এখন আরো বোকার মতো বড় পদক্ষেপ এবং ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। তা হচ্ছে ইরানে গ্রাউন্ড ইনভেশন করা বা সরাসরি ইরানে সেনা পাঠিয়ে আক্রমণ করা। যুক্তরাষ্ট্রের 82nd এয়ারবোর্ন ডিভিশন বা 82তম যে এয়ারবোর্ন ডিভিশন আছে, যাদেরকে প্যারাশুটে করে বিমান থেকে শত্রু ভূমিতে ফেলা হয় আক্রমণের জন্য, সেটাকে প্রস্তুত করা হচ্ছে ইরানে পাঠানোর জন্য। একই সাথে সিআইএ কুর্দ যেই মিলিশিয়া বাহিনী আছে, তাদেরকে প্রস্তুত করছে ইরানে ভূমিতে আক্রমণ করার জন্য।
সেই কুর্দ বাহিনী বা কার্দিশ যেই বাহিনী আছে, তাদের নিজস্ব ইসরায়েলিদের মতো তাদের নিজস্ব কোনো দেশ নেই। তারা নিজেরাই ভাসমান বিভিন্ন পাহাড়ের চূড়ায় ছোট গোষ্ঠী নিয়ে বসবাস করে এবং যুগে যুগে তারা বিভিন্ন দেশের প্রলোভনে পড়ে নিজেরা বঞ্চিত হয়েছে এবং নিজেরা সংখ্যায় আরও কমেছে। দুঃখজনক হলেও সত্যি যে এই কুর্দ বাহিনী তারা বেশিরভাগই হচ্ছে তথাকথিত সুন্নি মুসলমান। যদিও আপনাদেরকে আগে বহুবার বলেছি আমি, ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর আগেও আমি বিশ্বাস করেছি, বাট প্রকাশ্যে সরাসরি বলি নাই। আমি আপনাদেরকে এর আগের অনুষ্ঠানে বলেছি যে আমি শিয়া সুন্নিতে বিশ্বাসী নই, আমি এক ইসলামে এক মুসলমানে বিশ্বাসী। সবাই মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তবু বলছি যে এই তথাকথিত কুর্দ বাহিনী তাদের বেশিরভাগই হচ্ছে সুন্নি এবং তারা এর আগে সকল যুদ্ধে বিভিন্ন দেশের প্রলোভনে পড়ে যুদ্ধে অংশগ্রহণ করে তারা নিহতই হয়েছে বেশি। তারা যদি এইবারও বোকামি করে, ইরানের বিরুদ্ধে সিআইয়ের কথায় যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তারা সর্বশান্ত হয়ে যাবে। পোস্টের মাধ্যমে আমার ফেসবুকে এবং ইউটিউবে আপনাদেরকে ব্যাখ্যা করেছি যে ইরানে সরাসরি ইরানের মাটিতে আক্রমণ করা, পদাতিক বাহিনীতে আক্রমণ করা সম্ভব নয় বা ভীষণ কঠিন। তা আরেকবার ব্যাখ্যা করি আপনাদেরকে কেন। Invading Iran by land is almost impossible, and here's why. To the west stand the Zagros Mountains, a jagged wall of rock with narrow passes that are easy to defend and nearly impossible to attack. To the north rise the Elburz Mountains, forming a massive shield beside the Caspian Sea. To the east, more rugged ranges stretch toward Afghanistan and Pakistan, offering no easy entry points. And in the center lie two deadly deserts, the Dasht-e-Kavir and the Dasht-e-Lut, filled with scorching heat, salt flats, and sand capable of swallowing vehicles. Mountains, deserts, and natural choke points make Iran a land invasion nightmare. আপনারা দেখলেন তো যে ইরানের তিন পাশে কি ধরনের উঁচু পাহাড়, দুর্ভেদ্য পাহাড়, সমুদ্র এবং একদিকে সমুদ্র এবং মাঝখানে ভয়ঙ্কর রকম দুটো মরুভূমি, যেখানে আক্রমণকারী বাহিনীর যানবাহনও পর্যন্ত সেই মরুভূমিতে ডুবে যাবে এমন এবং আটকা পড়ে যাবে এমন ভয়ঙ্কর মরুভূমি। যুক্তরাষ্ট্রের এই আরামপ্রিয় বাহিনী তারা কিন্তু ইরানের ওইরকম ভয়ঙ্কর পরিবেশে গিয়ে টিকতে পারবে না প্রাকৃতিকভাবেই, আর সেখানে ইরানের আক্রমণ তো আছেই। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। তার মানেটা কি? তার মানে হচ্ছে, আমি উদাহরণ দিই বাংলাদেশের সাথে। মনে করেন বাংলাদেশে 10টা ডিভিশন আছে সেনাবাহিনীর, বিভিন্ন স্থানে বাংলাদেশে বিভিন্ন বিভাগে ছড়িয়ে, চট্টগ্রামে আছে, রামুতে আছে, ময়মনসিংহে, বরিশাল ইত্যাদি ইত্যাদি জায়গায়। আর সেনাবাহিনী প্রধানের অবস্থান কোথায়? ঢাকায়, সেনা সদরে। যদি বাংলাদেশে কখনো যুদ্ধ লাগে, তাহলে বিভিন্ন ডিভিশন কমান্ডার সেন্ট্রাল কমান্ড বা সেনা সদরের আদেশের অপেক্ষায় থাকবে যে কখন কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেই সিদ্ধান্ত নিতে। কিন্তু মনে করেন বিষয়টা যদি এমন হয় যে বরিশাল ডিভিশন, সিলেট ডিভিশন বা চিটাগাং ডিভিশন সবাই স্বায়ত্তশাসিত যুদ্ধের সময়, এবং যুদ্ধের এমন একটা পরিস্থিতি যখন আসে, এমন একটা আদেশ যদি থাকে যে সবাই স্বায়ত্ত শাসনে চলে যাবে এবং নিজস্ব এলাকার পরিস্থিতি বুঝে তারা নিজস্ব আক্রমণ করবে বা ব্যবস্থা নেবে, তাহলে সেই ধরনের বাংলাদেশ এবং সেই ধরনের বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিন্তু আরো শক্তিশালী হবে। কোনো কারণে যদি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়, যদি কমিউনিকেশন জ্যামিং করে সকল যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ডিভিশনগুলা কিভাবে চলবে সেই চিন্তা কিন্তু এখন থেকেই করতে হবে। কিন্তু ইরান কিন্তু সেই ব্যবস্থা আজকের থেকে আরো 2 যুগ আগে করে রেখেছে। ইরানের প্রত্যেকটা এলাকার তার স্বায়ত্ত শাসন আছে এবং বর্তমানে যদি ইরানের সকল যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়,
তারপরেও তাদের প্রত্যেকটা এলাকায় যেই বাহিনী আছে সেই বাহিনী নিজস্ব যুদ্ধ একা চালিয়ে যেতে পারবে কেন্দ্রের কোনো নির্দেশ ছাড়া বা কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া। শুধু তাই নয়, এটা তো কমান্ডের কথা বলছি। ইরানে মিসাইল তৈরির কারখানা এবং অন্যান্য সমরাস্ত্র তৈরির কারখানা কেন্দ্রে কোথাও নেই। সকল জায়গায় সমভাবে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এলাকায় তার নিজস্ব গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র তৈরির ব্যবস্থা। সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণ স্বনির্ভর। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকেও সেই একই চিন্তা এখন থেকেই করতে হবে। কারণ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বুঝতে হবে, এবং যেহেতু বাংলাদেশ রাজনৈতিক দলগুলা লোভ লালসায় পড়ে, তারা ক্ষমতার লোভে তাদের মাথায় এবং অন্তরে কিছু ঢুকছে না, তাদেরকে এখনো যদি চোখ না খুলে যে শহীদ জিয়াকে ভারত হত্যা করেছে, বেগম জিয়াকে 2 বছর জেলে রেখে বিষ প্রয়োগ করে বেগম জিয়াকে হত্যা করেছে, সেই বিএনপিকেই আবার প্রলোভন দেখিয়ে আবার ক্ষমতায় বসিয়েছে অল্প সময়ের জন্য। কিন্তু এখনো যদি বর্তমান সরকার বুঝতে না পারে যে ইরান ভারতের বন্ধুসুলভ আহ্বানে তারা যৌথ একটা মহড়ায় অংশগ্রহণ করতে অস্ত্রবিহীনভাবে তারা ভারতে এসেছিল, সেই ভারতেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে গোপন তথ্য প্রদান করে সেই ইরানের সাবমেরিন ধ্বংস করে শতর উপরে ইরানিয়ান শান্তিপ্রিয় সৈন্যদেরকে হত্যা করেছে। এটা হচ্ছে ভারতের বেসিক ক্যারেক্টার। নেমক হারামি, বেইমানি এবং বিশ্বাসঘাতকতা হচ্ছে ভারতের রক্তে, সেই চাণক্য নীতি ভারতের রক্তে রক্তে। যুক্তরাষ্ট্রের করুণ অবস্থা দেখেছেন যে ইরান তাদের মাটিতে হেলিকপ্টার এবং অন্যান্য এয়ারক্রাফটের যেসব ছবি এঁকে রেখেছে, ইরানের তথাকথিত সেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা সেই ছবির উপর আক্রমণ করেছে। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। সেই পেইন্টিং করা এয়ারক্রাফট এবং হেলিকপ্টার উপরে তাদের মিলিয়নস অফ ডলারের অস্ত্র ব্যবহার করেছে সেই ছবির উপরে। লজ্জাজনক ব্যাপার। একই সাথে আপনারা দেখেছেন যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5th ফ্লিট হেডকোয়ার্টারে এবং কুয়েত এবং কাতারে যেসব অত্যাধুনিক যুক্তরাষ্ট্রের রেডার সিস্টেম ছিল, যেই রেডার সিস্টেম দিয়ে তারা তথ্য সংগ্রহ করত এবং একদম নিখুঁত, ইরানের নিখুঁত এবং অন্যান্য দেশের ইসলামিক দেশের নিখুঁত অস্ত্রশস্ত্র এবং সৈন্যের অবস্থান নির্ধারণ করে তারা সেন্ট্রাল কমান্ডে পাঠাতো এবং বিভিন্ন যুক্তরাষ্ট্রের সামরিক বেইজে পাঠাতো, এবং সেখান থেকে গোলাবর্ষণ করা হতো বা মিসাইল নিক্ষেপ করা হতো নিখুঁতভাবে। সেই সকল রেডার সিস্টেম, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলারের রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। চলুন আমরা দেখি মধ্যপ্রাচ্যে সামান্য চিত্র, কি পরিমাণ যুক্তরাষ্ট্রের বেইজে ইরান হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 27টা বেইস ধ্বংস করেছে। তার মাঝখানে ব্রিটিশ নিয়ন্ত্রিত সাইপ্রাসও তারা ধ্বংস করেছে। সেখান থেকে আর আক্রমণ চালানো সম্ভব হচ্ছে না। যখন রেডার সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, এরপরে যুক্তরাষ্ট্র কিন্তু সম্পূর্ণ অন্ধ। সেই অন্ধত্বের কারণেই কিন্তু তারা এখন আঁকা ছবির উপর বোমা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইএসআর সিস্টেম বা ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রেকগনাইজেন্স, এই যে তারা পর্যবেক্ষণ করত, তথ্য সংগ্রহ করত, এই সম্পূর্ণ সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আর একই সাথে ইরান এর চেয়ে আরো অত্যাধুনিক সাহায্য পাচ্ছে চীন থেকে এবং রাশিয়া থেকে। চীনের বেইডু 3 নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটা যুক্তরাষ্ট্রের জিপিএস থেকে অনেক উন্নত, সেই সিস্টেম ব্যবহার করে তারা শুধুমাত্র ভূমির উপরেই না,
তারা দালান কোঠার ভিতরে পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে রুমে রুমে তারা শত্রুর অবস্থান নির্ণয় করতে পারে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। শুধু তাই নয়, পানির নিচে, সমুদ্রের নিচে সাবমেরিনে তারা আক্রমণ করতে পারে। সেই সকল সাহায্য বর্তমানে ইরান পাচ্ছে চীনের সেই বেডিউ 3 সিস্টেম থেকে। যদিও আমি আপনাদেরকে কয়েকবার গত অনুষ্ঠানে বলেছি যে আরো কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র অস্ত্র ভাণ্ডার শূন্য হয়ে এসেছে, ইসরায়েল বহু আগেই শেষ। এখন আপনাদেরকে আগেও ব্যাখ্যা করেছি যে প্রথম কয়েকদিন ইরান ইসরায়েলে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বেসগুলোতে যেই মিসাইল ছুড়েছে সেটা 2012 সালের 13 সালের পুরনো অস্ত্র ভাণ্ডার। এখনো রিসেন্টলি কিছু অত্যাধুনিক মিসাইল তারা ছুটতে শুরু করেছে, কিন্তু প্রথমত ইরান যে পুরনো মিসাইল ছুড়েছে তা দিয়ে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের বেইজের সকল মিসাইল বিরোধী যেসব মিসাইল ছিল বা রকেট ছিল সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। এই মুহূর্তে ইরান প্রথম 2-3 দিনে যেই পরিমাণে বিশাল পরিমাণে মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে, এখন কিন্তু তার করতে হচ্ছে না, কারণ প্রথম বিশাল পরিমাণে মিসাইল ছুঁড়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শূন্য করে দেওয়ার জন্য। আর এখন ইরান মিসাইল ছুটছে অল্প সংখ্যায়, কিন্তু যাই ছুটছে তা বিনা বাধায় তেহরানে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত করছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেইজে আঘাত করছে এবং প্রতিটা মিসাইল ছোড়া মিসাইল ইরানের মিসাইল একদম 100% সফল হচ্ছে এবং সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, যদি এভাবে চলতে থাকে, পাগল ট্রাম্প যুক্তরাষ্ট্র লোক দেখানোর জন্য ইরানকে বলছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে, কিন্তু অন্যদিকে গোপনে অন্যান্য দেশের পা ধরছে ইরানকে রাজি করাতে যেন যুদ্ধবিরতিতে যায়। কিন্তু ইরান বাস্তবতার সম্মুখীনে তারা বুঝেছে এবার নিশ্চিত না করে ঘরে ফেরা তাদের পক্ষে বোকামি ছাড়া আর কিছুই হবে না। সুতরাং ইরান এবার শেষ দেখে ছাড়বে। ইরান যুক্তরাষ্ট্রকে বাধ্য করবে আত্মসমর্পণ করতে, ইসরায়েলকে বাধ্য করবে আত্মসমর্পণ করতে এবং তাদেরকে বাধ্য করবে এমন চুক্তিতে আসতে ভবিষ্যতে যেন তারা কোনো দুঃসাহস না দেখায়, ইরানে কোনো প্রকার হুমকি, আক্রমণ তো দূরের কথা, কোনো প্রকার হুমকি ধামকিও যেন না দিতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই মাথা খারাপ ট্রাম্পের পক্ষে সে একসময় ইসরায়েলের কূটবুদ্ধিতে পারমাণবিক বোমা কিন্তু ইরানের উপর ব্যবহার করতে পারে। তবে সেই ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর আর কোনো সম্ভাবনা থাকবে না। ইরান যেরকম ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সবাই মাটির সাথে মিশে যাবে। অন্যান্য দেশের কথা বাদই দিলাম, কারণ সেই ধরনের পারমাণবিক আক্রমণে রাশিয়া বসে থাকবে না, চীন বসে থাকবে না, উত্তর কোরিয়া বসে থাকবে না, পাকিস্তান বসে থাকবে না। এবং এই নিশ্চয়তা আপনাদেরকে কে দিল? যেই ইরান 60% ইউরেনিয়াম এনরিচ করে ফেলেছে বা পারমাণবিক বোমা বানাতে যেই পদার্থের প্রয়োজন হয় সেই ইউরেনিয়াম 60% তারা প্রস্তুত করে ফেলেছে। এটা হচ্ছে যেই তথ্য সবাই জানে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পর্যন্ত জানে। যেই ইরান মাটির নিচে মাইলকে মাইল টানেল করে তার ভিতরে হাজারে হাজারে লাখে লাখে শেল এবং মিসাইল প্রস্তুত করে রেখেছে, যা পশ্চিমাদের জ্ঞানে ছিল না, সেই পশ্চিমাদের জ্ঞানে কি করে থাকবে যে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে নাই? আর যদি গত জুন 2025-এ ইরানের উপর আক্রমণের পরে এই অল্প সময়, 1 বছরের চেয়েও নিচের সময়ে যেই পরিমাণ প্রস্তুতি ইরান নিয়েছে, আমার বিশ্বাস এই সময়ে ইরান তার ভাগ্য সম্পর্কে জানতো, আজকের এই দিনের সম্পর্কে জানতো, তাই ইরান কিছু হলেও পারমাণবিক বোমা তৈরি করে প্রস্তুত রেখেছে। আর বহু আগেই বলেছি ইউক্রেন ইতিমধ্যে শেষ। যুদ্ধ শুরু আর 1 ঘন্টার মাঝখানে আমি ইউক্রেনের ভাগ্য বলেছি যে ইউক্রেন শেষ। যে ইউক্রেন 1 বছরে যেই পরিমাণ
মিসাইল ব্যবহার করত রাশিয়ার বিরুদ্ধে, সেই ইউক্রেন এখন 1 মাসে সেই পরিমাণ মিসাইল ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে। মানে কি, খুব দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার। আর সেইখানে যুক্তরাষ্ট্র তো বাদেই দিলাম, পশ্চিমা কোনো দেশেই তাদের নিজের আত্মরক্ষার কারণে ইউক্রেনের প্রতি ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মহব্বত, পরক্রিয়া প্রেম ভুলে গেছে। এখন নিজের বউ সামলাচ্ছে। এখন ইউক্রেনের বউয়ের দিকে নজর দেওয়ার তাদের সময় নাই। ইউক্রেন শেষ। অন্যদিকে মধ্যপ্রাচ্য ইরানের একটা বিরাট বড় থাপ্পড় খেয়েছে। মধ্যপ্রাচ্যের মোহাম্মদ বিন সালমান থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্যের যত বদমাইশ রাজা বাদশাহ আছে তাদের মুখের উপরে থাপ্পড় মেরেছে ইরান। এবং সেই থাপ্পড় আরো শক্তিশালীভাবে দেওয়ার জন্য সাহায্য করছে চীন এবং রাশিয়া। ইতিমধ্যে আপনাদেরকে আগের অনুষ্ঠানে বলেছি যে কি করে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে মিসাইল এনে ইসরায়েলকে দিচ্ছে এবং নিজে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশকে রক্ষা করার জন্য সেই সব মিসাইল একটাও দিচ্ছে না। সুতরাং মধ্যপ্রাচ্য বুঝে গেছে যে তাদের যুক্তরাষ্ট্রের সাথে এবং ইসরায়েলের সাথে তাদের যে বাঁশবাগানে পরকীয়া প্রেম ছিল, অবৈধ ভালোবাসা ছিল, সেই অবৈধ ভালোবাসাও শেষ। সেই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলা এখন মূলত তারা যুক্তরাষ্ট্রের সাথে এবং ইসরায়েলের সাথে পূর্বে করা সকল প্রকার বাণিজ্যিক চুক্তি তারা বাতিল করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই দুনিয়াতে কিয়ামতের সমপরিমাণ মধ্যপ্রাচ্যের সাথে তাদের সকল বাণিজ্যিক চুক্তি এবং সামরিক চুক্তি বাতিল হওয়া। আমি আগে ব্যাখ্যা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের সকল স্টক এক্সচেঞ্জ চলে হচ্ছে মধ্যপ্রাচ্যের শেখদের পয়সায়। আর এখন যখন সকল প্রকার বাণিজ্যিক চুক্তি বন্ধ হয়ে যাবে, তখন শুধু যুক্তরাষ্ট্রই শেষ হবে না, ট্রাম্প এবং ট্রাম্পের পরিবারও শেষ। সর্বশেষ আজকের জন্য যা বলতে চাই যে মধ্যপ্রাচ্যের মানচিত্রও কিন্তু পাল্টে যাবে এবং আমার ধারণা মতে সবার প্রথম শুরু হবে তা বাহরাইন থেকে। বাহরাইনের সরকার পরিবর্তন হবে। বাহরাইনের এই সুন্নি এই বদ রাজপরিবার পড়ে যাবে এবং শিয়া মুসলমানরা, আমি আবার শিয়া সুন্নি আলাদা করতে চাচ্ছি না, যার বর্তমান অবস্থা বোঝানোর জন্য আমি বলছি যে লোভী বদ তথাকথিত সুন্নি বাহরাইনের সরকারের পতন হবে এবং ইনশাল্লাহ সেখানে সংগ্রামী বীর শিয়া মুসলমানরা সেটার ক্ষমতা দখল করবে এবং একই প্রভাব পড়বে সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাই মধ্যপ্রাচ্যের যারা ইংরেজিতে ডাবিং আমার কথা শুনছেন, তাদের নীতি নির্ধারকের প্রতি আমার উপদেশ হবে, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনারা ইরানের সাথে হাত মিলান, ভাই ভাই মুসলমান ভাই ভাই হাত মিলান এবং তাদেরকে অনুরোধ করেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব ইরানের কাছে দিয়ে দেন, যেন আপনাদের দেশে ইরানের কমান্ডে, ইরানের তত্ত্বাবধানে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে যেন বিভিন্ন এলাকায় ইরানের মিসাইলের কারখানা গড়ে তোলা হয় বা শুরু করা হয় এখন থেকে। তাতে মধ্যপ্রাচ্যের সম্পদ তথা মুসলমান এবং মুসলমানদের সম্পদ সুরক্ষিত হবে। আর কথা লম্বা না করে আজকের জন্য এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।